চুল আঁচড়ানো আর হৃৎপিণ্ডের উপর ছুরি চালানো এক না মিস্টার অলরাউন্ডার? যেহেতু মিস্টার অলরাউন্ডার বলেছে সেহেতু এটা মেনেছে জানো মনে হয়, তাই চুপ করো। সাফা চুপ করে মুখে আঙ্গুল দেয়। তীব্র চুল নাড়াচাড়া করে, এদিকে একবার ওদিকে একবার করে সে হাঁফিয়ে ওঠে, তবুও হাল ছাড়ে না। চুল মেয়েদের ইম্পর্টেন্ট জিনিস, আর তাকে যদি সাফার কেউ হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় তাহলে এটাও শিখতে হবে। নিভ্র সাফার ঘাড়ের নিচে হাত দেয়। সাফা হকচকিয়ে ওঠে, শরীরে কাঁপুনি দিয়ে ঝাঁকি দেয়। নিভ্র ভুরুকুচকে তাকায়, তারপর বিরক্তি ভঙ্গিতে বলে, নাড়াচাড়া করছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তুমি চাও আমি যেতে না পারি, তাই তো? তাই তুমি কিছুক্ষণ পরপর ডিস্টার্ব করেই চলেছ। দুষ্টুমি করার বয়স পুড়িয়ে গেছে অনেক আগে, তবুও তুমি করছো। আজীব মেয়ে তুমি। আমি কি করলাম? আপনি তো। আর বলতে পারল না, চুপ করে গেছে। নিভ্র ঘাড়ে চুল এক পাশে নিয়ে আসে, চুল থেকে একটা ঘ্রাণ নাকে বাড়ি খায়। নিভ্র থমকায়, একটু গভীরভাবে চুলগুলো দেখে। তার এই চুলে নিজেকে লুকাতে ইচ্ছে করছে। পরক্ষণে নিজেকে সামলে নেয়, মনে মনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভয়াবহ হয় মেয়েরা, এদের থেকে বাঁচা মুশকিল। তবে ছেলেরা বাঁচতে চায়ও না, হারতে চায়। এদের মাঝে হারিয়েও হয়তো আনন্দ আছে। নিভ্র মুচকি হাসে। সাফা সে হাসি দেখে, তার মনে হচ্ছে কত ফিলিংস লুকিয়ে আছে লোকটার মাঝে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। নিভ্র সাফা চুল যত্নের সাথে আশ্রয় দিচ্ছে। দরজায় দাঁড়িয়ে ইফতেখার সে দৃশ্য দেখে। জীবনের সবচাইতে ভয়ঙ্কর জিনিস দেখেও মানুষ এতটা চমকায় না যেটা তিনি এখন চমকাচ্ছে। তার মনে হচ্ছে জেগে স্বপ্ন দেখছে, তা না হলে এটা হওয়ার কথাই না। তিনি কিছুক্ষণ তাকিয়ে নিজের ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েও পারল না। মুস্কি হাসি আপনা আপনি তার ঠোঁট ছুঁয়ে গেছে। তারপর পা ফেলে রুমের দরজা থেকে সরে আসে। তার পাশে অভ্র ছিল, তিনি খেয়াল করল না। অভ্র বুকে হাত রাখে, বাঁ পাশটা ব্যথায় চিনচিন করে ওঠে। সাফাকে দেখতে এসেছিল, এখন কেমন আছে জানতে ইচ্ছে করেছে প্রবলভাবে, তাই আশা। তবে এখন থাকতে চায় না। তারপর সেও ধাপাধাপ পা ফেলে জায়গা ত্যাগ করে। নিভ্রর কপালে ঘাম জমে। এসি অন থাকার পরেও তার অবস্থা খারাপ। মনে মনে বলে, ছেলেদের এই চুলে লুকাতে ইচ্ছে করে। আরে তোরা বসে বসে বউর চুল আশ্রয় দিস, তারপর দেখে কিভাবে লুকাতে চাস। ও আল্লাহ, তাই তো বলি মেয়েদের মাথায় বেশিরভাগ সময়তে গরম কেন থাকে। এবার বুঝলাম, এত বড় চুলগুলো সামলাতে বেচারিদের অবস্থা খারাপ হয়। তবে তুমি চিন্তা করো না, সাফারানি, আমি আছি তো। আমি তোমার এই চুল সামনে নেব এবং এতে নিজেকে লুকায়িত করব। নিভ্র হেসে হেসে চুল আশ্রয় দিচ্ছে। সাফা অবাক হয়, লোকটার মাঝে বিরক্তি কাজ করছে না কেন। সে নিজেই যেখানে এই চুল আশ্রাতে গিয়ে বিরক্ত হয়, সেখানে ঘাম ছাড়িয়ে লোকটা হাসছে। নিভ্র বহু কষ্টে ঘণ্টাখানিক লাগিয়ে এলোকেশি চুলগুলোর একটা গতি করতে পেরেছে। নিভ্র সাফা চুল পাকিয়ে কাঠি লাগিয়ে দেয়। তবে এটাও সে পারত না যদি ইউটিউব বাবা না থাকতো। নিভ্র বিশ্ব জয় করেছে এমন করে হাসে, তার হাসি যেন ধরছেই না। যে ছেলে দিনে আল্লাহর রহমতে 4-5 জনের জীবন বাঁচিয়েও এত হাসে না, সে চুল বেঁধে যেন বিশ্ব জয় করেছে এমন হাসি হাসছে। সাফা ভারী অবাক, হাঁ করে নিভ্রকে দেখছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? নিভ্র সাফাকে নিচের দিকে ঘুরিয়ে দেয়, তার সামনে ফ্লোরে বসে পড়ে। সাফা হিতাহিত জ্ঞান শূন্যের মতো করে তাকিয়ে থাকে। নিভ্র ঠোঁট জোড়া চেপে কপাল কুঁচকে এসে বলে, দেখলে, আমি পেরেছি। ওয়াও, আমি পেরেছি। তুমি বুঝতে পারছো, আমি চুল বাঁধতে পেরেছি। ইয়াহু! সাফা বাকরুদ্ধ। নিভ্র চোখ চকচক করছে, নিজেকে সামলাতেই পারছে না সে। নিভ্র সাফার চোখে চোখ রাখে, তারপর বলে, আমার বউয়ের চুল বাঁধতে পারবো, বউকে কষ্ট করতে হবে না। সাফা স্তব্ধ। নিভ্রের মুখে বউ কথা শুনে তার শিরশির ভাবে বেড়ে গেছে। তবে তা বুকে। নিভ্রর হয়তো কেউ পছন্দের আছে, তাকে হয়তো নিভ্র পেশেন্ট হিসেবেই দেখে। সাফা নিজের মনকে সামলাতে লাগে, মনে মনে ভাবে সে খুব লাকি হবে যে নিভ্রর হবে। নিভ্র উঠে দাঁড়ায়, একটু ঘুরে দেখে, তারপর বলে, একটু এদিক সেদিক হয়েছে, আরো কয়েকবার বাঁধলে ঠিক হয়ে যাবে। সাফার সহজ ভাষায় বলে, আমারটা আর বাঁধতে হবে না, নিজের বউয়েরটা বেঁধে দিয়েন। নিভ্রর কষ্ট হয়, তীব্রভাবে ব্যথা হয় মনে। সাফা কি তাহলে তাকে পছন্দ করে না, নাকি সাফার চোখে তার অনুভূতিগুলো ধরা পড়ছে না? সাফা এতটা নির্বোধ নয়, তবে কেন বুঝতে পারছে না এটা তার মনের সুপ্ত অনুভূতি? নিভ্রর রাগ হয়, সাথে কষ্ট। নিভ্র সরে দাঁড়ায়,
অভিমানের দৃষ্টিতে সাফার দিকে তাকায়। সাফার চোখ তখন ফোলরে। সে যদি নিভৃত চোখে নিজের চোখ রাখত তখনই বুঝতে পারত কতটা ব্যর্থতা লুকিয়ে আছে, কতটা কষ্টে সে ভুগছে। কলিজার খাঁজে রক্তক্ষরণ হচ্ছে কিভাবে। নিভৃত গতি পাল্টায়, সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে হাঁটা দেয়। সাফা নিভৃত দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। নিভৃত ঘুরে তাকায়। রাগে তার মাথার দুপাশের নীল রগ ফুলে উঠছে। এত কষ্ট করে সে চুল বেঁধে দিয়েছে এই ধন্যবাদ নামক পরপর শব্দটা শোনার জন্য। নিভৃত নাক ফুলিয়ে শ্বাস নেয়, সাফের অর্থ খুঁজে, কিন্তু পায় না। নিভৃত ঝাঁচালো গলায় বলে, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। নিভ্রনীল ধন্যবাদ পাওয়ার জন্য কিছু করে না, দায়িত্ববোধ থেকে করে। নিভৃত দাঁড়ালো না। সাফা হতভম্ব হয়ে তাকিয়েছে নিভৃত যাওয়ার পানে। নিভৃতর কথার আগামাথা কিছুই সে বুঝতে পারছে না। হঠাৎ করে এভাবে রেগে গেল কেন? আজীব তো। সাফার কানে দায়িত্ববোধ কথাটা আটকে আছে। বুক চেপে কষ্ট হয় তার। শুধুই ডাক্তার হিসেবে রোগীর প্রতি সে দায়িত্ববান, এটাই সাফা চুল বেঁধে দেওয়ার জন্য একমাত্র কারণ ছিল। আর সাফা যে অনুভূতির কথা ভেবেছে তা নিছক মিথ্যা ভাবনা ছিল। সাফা চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে কয়েক ফোঁটা। কষ্টে দম আটকে আসে তার। নিভৃত নিজের রুমে এসে টেবিলের উপরের কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে। সাথে সাথে এক বিকট শব্দ হয় রুম জুড়ে। এত রাগ কেন হচ্ছে তার, এটা নিভৃত বুঝতে পারছে না। রাগে হাত ভারী দেয় বুক সেলফের সাথে। নিজের কাটা হাতের দিকে তার তেমন চিন্তা নেই, তার সব চিন্তা জুড়ে সাফার বসবাস। সাফা তাকে কেন বুঝতে পারছে না, এটাই নিভৃতর মাথায় আসছে না। তবে হাল ছাড়বে না নিভৃত। সাফার মনের কথা জানতে হবে। নিভৃত নিজের মনকে ঠিক করে। তবে সাফা তাকে ধন্যবাদ বলায় এবং বইয়ের কথা আলাদাভাবে বলায় সে রেগে আছে সাফার প্রতি। নিভৃত নাক ফুলিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথায় পানি দিবে সে। ইদানিং এত অল্পতে রেগে কেন যায় সে, এটা বুঝতে পারছে না নিভৃত। নিচে চিৎকারের শব্দে সাফার ঘুম ভাঙে। কান্নার চক্করে পড়ে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি সে। সাফা মুখ ধুয়ে এসে নিচের দিকে যায়। সবাই সোফার দিকে তাকিয়ে আছে। কি আছে সোফায়? সাফা দ্রুত পায়ে হাঁটে। ইফতেখারের মাথা পানি দিতে দেখে সাফা উত্তেজিত হয়ে পড়ে। তার কাছে বাসে, প্রশ্ন করে, আমার কি হয়েছে আঙ্কেল? শাকাত ওষুধের পাতা দেখতে দেখতে বলে, ডায়াবেটিস কমে গেছে মনে হয় মা, আমি শিওর না। নিভৃত দ্রুত পায়ে দৌড়ে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে সবাই অবাক হয়। নিভৃতকে এতটা উত্তেজিত দেখাচ্ছে কেন? নিভৃত দৌড়ে সোফার নিচে বসে পড়ে। মায়ের হাত দেখে, তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে। ময়নাকে চিনির পানি আনতে বলে। নিজ হাতে মায়ের মাথায় পানি দেয়। মায়ের অসুস্থতায় নিভৃত প্রতিবারই এমন করে, শুধু এবার একটু বেশি। নিভৃত তার মাকে কতটা ভালোবাসে এটা বাড়ির দেয়ালগুলোও জানে। নিভৃত ইঞ্জেকশন আনতে বলে। নিখুঁতভাবে মায়ের সব পর্যবেক্ষণ করে। ছেলে মেয়ের চিন্তায় ইফতেখার খুব কম বয়সেই অনেক রোগ বাঁধিয়ে ফেলেছে। স্বামী সঙ্গ পেয়েও সে বিরহ বেদনায় ভুগেছে। মায়ের কাছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ তার সন্তান। এদের চাইতে গুরুত্বপূর্ণ কিছু নেই। ইফতেখারকে নিভৃত নিজ হাতে পানি খাওয়ায়। ডায়াবেটিস কমে যাওয়ায় চিনি পানি খেয়ে তার এখন নিজেকে সুস্থ লাগছে একটু। সবাইকে অবাক করে দিয়ে নিভৃত হুট করেই মাকে জড়িয়ে ধরে। ইফতেখার হতভম্ব, এটা কেউ আশা করেনি। নিভৃত মায়ের চিকিৎসা নিজেই করে, এটা সবাই জানে, কিন্তু এভাবে জড়িয়ে নেবে এটা কেউ জানতো না। সবাই আকস্মিক ঘটনায় হতভম্ব। নিভৃত জড়িয়ে আছে তার মাকে। আধা ঘন্টা পিনপিনে নীরবতাই চলছে, কেউ কিছু বলছে না। ইফতেখার নিভৃতর গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। কান্না যেন তার থামছেই না। নিভৃত মাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চায়। ইফতেখার হাত চেপে ধরে, নিজের দিকে বসিয়ে অশ্রুসুক্ত চোখে তাকায়। আটকে আসা গলায় বলে, ক্ষমা করা যায় না? নিভৃতর কলিজায় বিধে। মাকে আবার জড়িয়ে ধরে সে। কতটা ভালোবাসে মাকে সে বলে বোঝাতে পারবে না, কিন্তু নিজের বোনকেও সে ভালোবাসতো। সব মিলিয়ে সে পরিস্থিতির শিকার। নিভৃত মুখ খুলে মাকে উদ্দেশ্য করে বলে, নিজের খেয়াল রাখতে শিখো আম্মু, ওষুধ খাও, নিয়ম মেনে চলো। ডায়াবেটিস রোগী নিয়ম মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। নিভৃত মুচকি হাসে মায়ের দিকে তাকিয়ে। ইফতেখারের কলিজায় শীতল হাওয়া বইছে। বহু বছরের কষ্ট আজ কমেছে। নিভৃত মায়ের চোখ মুছে দেয়। মায়ের কোলে মাথা রাখে কিছু সময়, তারপর নিজে মাকে তার রুমে রেখে আসে। এর মাঝে সাফা নিভৃতর সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, কিন্তু নিভৃত পাত্তাই দিল না। সাফা হতাশ নিভৃতর এমন আচরণে। সাফা এটা বুঝতে পেরেছে নিভৃত রেগে আছে, কিন্তু কেন তা জানে না সাফার। নিভৃত নিজের রুমে চলে যায়। সাফা নিজের বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। মাথায় তার ঘুরপাক খাচ্ছে। নিভৃত তার সাথে কথা বলছে না কেন? আচ্ছা,
নিভ্র রুমে একবার গেলে কি হবে, সাফা ভাবে। ভাবতে ভাবতেই রুমের বাইরে চলে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নেয় সে। তারপর হাঁটা দেয়। কেন যেন তার নিভ্র কাছে যেতে ইচ্ছে করছে। সাফা পা টিপে রুমে ঢুকে। নাকে গোলাপের মিষ্টি গন্ধ আসে, মাতাল করা সে ঘ্রাণ। সাফা চোখ খুঁড়ে চারপাশে একবার চোখ বুলায়, পাশ ফিরে বুক সেলফের দিকে একবার তাকায়। সম্পূর্ণ সেলফ জুড়ে হুমায়ুন স্যারের বই দেখে সাফা অবাক হয়। মনের মাঝে ভালো লাগা কাজ করে। নিভ্র যে তার কথাকে এভাবে গুরুত্ব দিবে সে ভাবতে পারেনি। সাফা পাশে থাকা কাচের সিঁড়ির দিকে তাকায়। তার দেখতে ইচ্ছে করছে কি আছে উপরে, তাই পা বাড়ায়। আগের বারও তার কৌতূহল ছিল, কিন্তু সে গেল না। এবার যাবে বলে ঠিক করে। সাফা পা টিপে টিপে এদিক ওদিক তাকিয়ে চোরের মতো উপরে ওঠে। উপরে আর একটা রুম, পর্দা দিয়ে ঢাকা, রুমের কাছের দেয়াল। সাফা একটু এদিক ওদিক তাকায়। অন্ধকার রুম দেখে সাফা একটু ভয় পায়। এদিক ওদিক তাকিয়ে সে ভিতরে হাঁটে। নিজের মোবাইলটা লাইট জ্বালায় সাফা। ভালো করে দেখা শুরু করে। সব ডাক্তারদের জিনিস, মনে হচ্ছে এখানে পড়ালেখা করা হয়। হৃৎপিণ্ডের ছবি। একপাশে তাকিয়ে সাফা চিৎকার করে ওঠে। একটা হৃৎপিণ্ড কাচের বাক্সে রাখা। সাফা চেঁচিয়ে পিছনে ঘুরে সাথে সাথে যে বেগটা শব্দ চিৎকার করতে থাকে। নিভ্র নিজের রুমের চারপাশে সাফাকে খুঁজে। সাফা চিৎকার শুনে এসে চারদিকে তাকায়। মেয়েটা চিৎকার করছে, কিন্তু কোথায় সে? নিভ্র উপরের রুম থেকে হালকা লাইটের আলো দেখে। তার আর বুঝতে বাকি নেই সাফা কোথায়। নিভ্র নিচে নিচে বিড়বিড় করে। ও, এই মেয়ে তো জীবনও শুধরাবে না মনে হয়। টাফার একটা। নিভ্র দ্রুত হাঁটে। রুমে ঢুকে সাফাকে খুঁজে। কোথায় গেল? নিভ্র রুমের লাইট অন করে। রিমোট দিয়ে কাচের জানালা খুলে দেয়। লাইটের আলোতে সাফাকে দেখছে না। নিভ্র একটু সামনে এগিয়ে যায়। পায়ে কিছু লাগে। নিচে তাকিয়ে নিভ্র হতভাগ। সাফা সেন্সলেস হয়ে পড়ে আছে। নিভ্র রুমের টেবিলে রাখা পানির বোতল নেয়। সাফাকে নিজের বাহুতে তুলে নেয়। এলোমেলো ছোট চুলগুলো সরিয়ে দেয়। তারপর সাফার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাসে। এক হাতে জড়িয়ে সাফার মুখে পানি ছিটা দেয়। সাফা টিপটিপ করে চোখ খুলে। নিভ্রকে দেখে যেন তার জীবন ফিরে এসেছে। চিৎকার করে নিভ্রকে জড়িয়ে ধরে সে। নিভ্র হতভম্ব। দুই পাশে দুহাত দুদিকেই আছে। সাফা জড়িয়ে চিৎকার করছে। নিভ্র নিজের স্তব্ধতা কাটাতে পারছে না। তার বুকে ভয়ঙ্কর শব্দ হচ্ছে, সাথে এক অদ্ভুত ভালো লাগা, মাতাল করা আনন্দ। সাফার কান্নায় নিভ্রর হুঁশ আসে। দুহাতে সাফাকে জড়িয়ে নেয় সে। মাথায় হাত বুলিয়ে বলে, কুল, কি হয়েছে আমাকে বলো। ভয় পেয়েছো তুমি? একে এখানে কি করছিলে? সাফা জবাব দিচ্ছে না। বয়সে ঝুম ধরে আছে। নিভ্রর গেঞ্জিটা চোখের পানিতে ভরিয়ে দিয়েছে। নিভ্র সাফার মাথা তার বুক থেকে ছাড়িয়ে সামনে আনে। সাফা সামনে তাকিয়ে আবার চিৎকার করে। নিভ্র পেছনে তাকিয়ে কঙ্কাল দেখে শব্দ করে হাসে। সাফাকে কোলে তুলে নেয়। তারপর কঙ্কালের সামনে এসে একটু ঝাঁকায়। তাকে সাফা ভয়ে আরো জাপটে ধরে নিভ্রকে। সাথে চিৎকার তো আছেই। নিভ্র হাসতে হাসতে সাফাকে নিয়ে নিচে নেমে নিজের রুমে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে পানি এগিয়ে দেয়। সাফা গটগট করে পানি গিলে গলা ভিজিয়ে নেয়। ভয়ে তার প্রাণ শেষ। সাফা পানি খেয়ে ভয়াত্মক গলায় বলে, আপনি কি মানুষ খুন করেন? নিভ্র কপাল কুঁচকে হাসে। তারপর সাফার পাশ ঘেঁষে বসে। মুখ দিয়ে কথা বলে না। সাফার মুখের দিকে তাকিয়ে এসে ভাবে, এই মেয়ে এত এত রাইফেলের সামনে তাকে স্টিক দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 7-7টা দিন হসপিটালে থাকতে হয়েছে তাকে। আর এই মেয়ে কিনা একটা সামান্য কঙ্কাল দেখে সেন্সলেস হয়ে গেছে। ভাবা যায়। নিভ্র আবার হাসে। সাফা রেগে যায়, আবার ভয়ও পায়। ভীতু গলায় নিভ্রর দিকে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি ভূত? ভূত? বলে শব্দ করে হাসে নিভ্র। সাফা ভয়ে উঠে বসে পড়ে। সে ভাবছে কিভাবে পালাবে। এই বাসার সবাই কেমন অস্বাভাবিক বিহেভ করে। এরা আসলে মানুষ কিনা সন্দেহ হচ্ছে সাফার। মানুষ হলে হৃৎপিণ্ড, কলিজা, কিডনি, মানুষের কঙ্কাল কেউ নিজের রুমে রাখে? সাফা বিছানার অপর পাশ দিয়ে নেমে পড়ে। ভয়ে তার কলিজা কাঁপছে। শেষে কিনা ভূতের প্রেমে পড়েছে। এটা কোনো কথা? আল্লাহ প্রথম প্রেমে এমন ভয়ঙ্কর হয় বুঝি। সাফা পর্দার দিকে একবার তাকাচ্ছে, নিভ্রর দিকে একবার তাকাচ্ছে। পালাবে কিভাবে ভাবছে। ভূতের তো কত পাওয়ার থাকে। নিভ্র যদি তার ঘাড় বাঁকা করে দেয় রাক্ষসের মতো। দেখেন, আপনি যদি ভূত হয়ে থাকেন তাহলে দূরে যান তো। আচ্ছা, আপনি কি সত্যিই ভূত? তুমি মজা বুঝো না, স্টুপিড গার্ল। ভূত বলতে কিছু আছে নাকি? এবার বলো,
আমার রুমে কি করছিলে? কিডনি চুরি করতে এসেছো মনে হয়। আমি কিডনি দিয়ে কি করব? আমার কাছে দুটো আছে, আর লাগবে না। আইফোন কিনতে তো লাগতে পারে। আপনি হসপিটালের কথা বলে আমাকে অপদস্থ করতে পারেন না। আচ্ছা, করবো না, যাও। তবে তুমি রুমে কি করছিলে? এসটা যখন ল্যাবে কি করছিলে? সাফা এবার ভারী অবাক। চারপাশে চোখ বুলিয়ে সে বলে, আপনি নিজের রুমে ল্যাব কেন রেখেছেন? তাও ভয়ঙ্কর যন্ত্রপাতি, মানে কিডনি টিডনি আমার মানুষের কঙ্কাল। আমি ডাক্তার, সেই হিসেবে এগুলো থাকা স্বাভাবিক ব্যাপার। তুমি উপরে আর উঠবে না। সামান্য কঙ্কাল দেখো সেন্সলেস হওয়া লাগে। তো কি করব? কিভাবে ঝুলে গায়ে পড়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওই হৃৎপিণ্ড সব কেমন কেমন কাঁচা কাঁচা। নিব্র কঠিন চাহনি দিয়ে সাফার দিকে তাকায়। সাফা চোখ ছোট করে। কাঁচা কাঁচা মানে কি? হৃৎপিণ্ড কি শাকসবজি বা ফলমূল নাকি যে কাঁচা পাকা হবে? নিভ্র উঠে দাঁড়ায়, হাতের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে দেয়। নিভ্র নিজের ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ে। সাফা অবাক হয়, তাকে কিছু না বলেই চুপ হয়ে গেল কেন। সাফা এদিক সেদিক হাঁটে, রুমটা পর্যবেক্ষণ করছে গভীরভাবে। আগেও দেখেছে, তবুও ভালো লাগছে তার। রুমে একটা সুন্দর মিষ্টি গন্ধ বিরাজ করছে। সাফা সোফায় বসে, নিভ্র ল্যাপটপে কাজ করতে করতে একবার তাকায়, আর চোখে তাকিয়ে ভাবে মেয়েটা ফাউল কথা বেশি বলে। এর সাথে থাকতে থাকতে সে নিজেও বেশি কথা বলে এখন। নিভ্র আবার মনোযোগী হয়। 1 সপ্তাহ ছুটি নিয়েছে সে, যদিও সিলেটে তাদের হসপিটাল আছে, সেখানে মাঝে মাঝে যাবে। তবুও বোনের বিয়ে বলে কথা ছুটি নেওয়ার প্রয়োজন। সাফা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। ইদানিং লোকটা তাকে বকে না, ফলে সে বিরক্ত। বিরক্তি নামক জিনিসেও সে বিরক্ত। সাফা উঠে বারান্দার দিকে যায়। বারান্দায় এক গাদা গোলাপের গাছ দেখে খুশিতে তার মন বাকবাকুম করে ওঠে। সাফা ধীর পায়ে এগিয়ে যায় গাছগুলোর দিকে। ফুল সহ গাছ কিনেছে মনে হয়, তা না হলে এত ফুল একসাথে ধরার কথা না। সাফার আর বুঝতে অসুবিধা হয় না মিষ্টি ঘ্রাণের উৎস কোথায়। সাফা ফুলগুলোর সামনে বসে নাক টেনে ঘ্রাণ নেয়। মিষ্টি মধুর গন্ধ। মুস্কি হাসে সে। নিভ্রর মোবাইলে আরিফ কল করেছে। নিভ্র এতে বিরক্ত, কারণ সে লুকিয়ে লুকিয়ে সাফার কার্যকলাপ দেখছিল। এখন ফোন করায় তার কাজে ব্যাঘাত ঘটছে। নিভ্র কপার ট্রাক নিয়ে ফোন কানে দিয়ে আরিফ কিছু বলার আগেই সে বলে, যা বলার পরে বলবে, এখন রাখো। আরিফ চেঁচিয়ে বলে, স্যার রাখবেন না, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, খুব খুব গুরুত্বপূর্ণ। নিভ্র বিরক্তির শ্বাস নেয়। তারপর বারান্দার দরজা থেকে সরে এসে গম্ভীর গলায় বলে, বলো, কি বলবে? স্যার, আমাকে কি আপনি কালকে সিলেট নেবেন? নিভ্র অবাক। সেটা সিরিয়াস ভাব নিয়ে কথাটা শুনছিল, বুঝতেই পারেনি আরিফ এই ধরনের একটা কথা বলতে পারে। নিভ্র রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, এটা তেমন গুরুত্বপূর্ণ কথা আরিফ? স্যার, আসলে আমি সিলেট আপনার সাথে গেছিলাম, তখন তেমন ঘোরা হয়নি, তাই এবার ঘুরবো। আর বিয়েতেও যাব, মানে বুঝতে পারছেন, সুন্দর সুন্দর মেয়েদের দেখে একটা পছন্দ করে নেব। বিয়ের অনুষ্ঠানই একটা বিরাট সুযোগ, একসাথে অনেক মেয়ে দেখার। তাই স্যার আপনি যদি একটু নিতেন। আঙ্কেল আর দাদা আমাকে ইনভাইটেশন দিয়েছে, তাই নিতেই পারেন। আপনার লাইন তো ঠিক হয়ে গেছে, হকি স্টিকের বাড়ি খেয়ে, কিন্তু আমাকে তো কেউ এভাবে মারবেও না, আর এভাবে প্রেমেও পড়বে না। তাই বলছিলাম কি, আমিও তো বিয়ে করব নাকি স্যার, তাই যদি। শাট আপ আরিফ, এগুলো কেমন কথা? এই ফাউল কথা বলার জন্য তুমি আমাকে কল করেছ আর বলছো গুরুত্বপূর্ণ কথা? আরিফের হাসি হাসি মুখ মলিন হয়ে এলো। তার মানে কি স্যার তাকে নিবে না? তার ছোট হয়ে স্যার বিয়ে করে ফেলবে আর সে এভাবেই থেকে যাবে? আহ, কি কপাল তার। নিভ্র এবার গম্ভীর হয়ে বলে, কাল বিকেলে যাতে বাসায় দেখি 5টার মধ্যে, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখন রাখো, স্টুপিড। ধন্যবাদ স্যার, আপনি আমাকে কত ভালোবাসেন আমি বুঝে গেছি। আই লাভ ইউ টু স্যার। হোয়াট? নিভ্র চিৎকার আরিফের কানে আসার আগেই সে কল কেটে সে একটা নাচ দিল। শত হোক, এবার একটা মেয়ে ঠিক করে ফেলবে। আহ, স্যার তাকে কত ভালোবাসে, সেও স্যারকে ভালোবাসে। নিভ্র ফোনের দিকে তাকিয়ে হতভাগ। প্রেমে পড়েছে সে, আর তাকে পাগল করছে মানুষ। আজব দুনিয়া। ইফতেখার এশার নামাজ পড়ে বিছানায় বসে পড়ে। সাখাওয়াত একটু অবাক, কারণ তার বিবিছানা এত তাড়াতাড়ি বিছানায় বসে না। তিনি সম্পূর্ণ ঘরে হাঁটে, নানা কাজ করে, একদম খাওয়া দাওয়া করে সে বিছানায় আসে। কিন্তু আজ এত তাড়াতাড়ি নিশ্চয়ই এর মাঝে বিস্তর কিছু গাফলা আছে। মহিলারা নিয়মের বাইরে কিছু করলেই বোঝা উচিত নিয়মের বাইরে কিছু একটা হবে। সাখাওয়াত ল্যাপটপে মুখ রেখে আর চোখে নিজের বউকে দেখছে।
ইফতেখার শাড়ির আঁচল তুলে এবার সাকতের মুখ বরাবর বসে, তারপর কথা বলার প্রস্তুতি নিতে থাকে। সাকত বুঝতে পেরেছে আজকে গুরুতর কিছু বলবে তার বউ, তাই নিজের ল্যাপটপ পাশে রেখে ইফতেখারের বরাবর তাকিয়ে বসে। ইফতেখার এবার একটু জোর লাগিয়ে বলে, সাফাকে তোমার কেমন লাগে? সাকত ভুরু তুলে তাকায়। কথার আগানে গোড়ানে মাঝ থেকে বললে কিভাবে বুঝবে সে, তবুও মুখে বলে। অনেক ভালো। ইফতেখার তৃপ্তির হাসি দেয়। সাকত চোখ ছোট করে বলে, এই তুমি কি ওকে আবার দত্তক নিতে চাও নাকি? মেয়ে হিসেবে ওর বাবা কিন্তু দেবে না। এটা তার কলেজের টুকরা মেয়ে, দিনে 50 বার কল করে। এবার বুঝো কত ভালোবাসে মেয়েকে। রাত 1টা বাজায় কল করে প্রশ্ন করে মেয়ে ঘুমিয়েছে কিনা। তাই এসব বাদ দাও। স্বামীর এমন কথায় ইফতেখার তেলে বেগুনে জ্বলে উঠে বলে, দত্তক নেব কেন? ছেলের বউকে কেউ দত্তক নেয় নাকি? তখন আমার ছেলে নিজের বউকে বোন বলে ডাকবে বুঝি। দিন দিন বয়স বাড়ছে আর সাথে তোমার বোকামি। সহজটা বুঝবে না, পেছিয়ে বলবে সব সময়। বিরক্ত। সাকত বেক্কেল বনে গেছে। আসলে ইফতেখার মাঝে মাঝে একটা মেয়ে দেখলেই দত্তকের কথা বলে, তাই সে মনে করেছে এমন কিছুই বলবে। আসলে মেয়েদের মন বোঝা ভয়ঙ্কর বিষয়। সাকত হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। আমি কীভাবে বুঝবো বলো? যাই হোক, তোমার ছেলে এটা শুনলে আমাদেরকে ঘর থেকে বের করে দেবে। এটা তুমি জানো না? আরে সব মেয়ে সে পছন্দ করে না জানি, অন্যদের কথা বললে এটা সে করত, কিন্তু সাফাকে সে খুবই পছন্দ করে। তাই বলছিলাম কি, তুমি শারিক ভাইয়ের সাথে কথা বলবে বুঝলে। মেয়েটা এসেই আমাদের ঘরে শান্তি সুখ নিয়ে এসেছে। কি মিষ্টি একটা মেয়ে, একটু চঞ্চল, তাতে কি। তোমরা ছেলেরা তো সব বোরিং, থাকুক না একটু চঞ্চল মেয়ে, এতে বাড়িময় আনন্দ বিরাজ করবে। কি হলো, তাকিয়ে আছো কেন? তুমি শিওর তোমার ছেলের সাবাকে পছন্দ? অবশ্যই, আমার তো মনে হয় ভালোবাসে, তবে শিওর না। কিন্তু কত কেয়ারিং সাফার প্রতি সে, দেখোনি তুমি? দেখছি, কিন্তু তবুও ওকে না জিজ্ঞেস করে কিছু করে কি ঠিক হবে? আরে তুমি বেশি বলছো। যা করতে বলছি তাই করবে। রাফার বিয়েটা হোক তারপর। ঠিক আছে, এই কয়েকদিন তুমি না হয় পর্যবেক্ষণ করো। হুম সাকত চিন্তায় পড়ে যায়। ছেলেকে সে ভালো করে বুঝে না, এমনকি কেউ বুঝে না এর মন মেজাজ কেমন, এটাও জানা দেয় সবার জন্য। কখন কি করে সে নিজে বাদে দ্বিতীয় কেউ জানা এত সহজ না, তাই তিনি চিন্তিত। 5টা ছুঁই ছুঁই পিকনিক বাস চৌধুরী বিলার সামনে দাঁড়িয়ে আছে। নিশানের পরিবার হাজির হয়েছে। গন্তব্য একই জায়গায়, তাই সবাই একসাথে যাবে বলে ঠিক করেছে। অনেক ব্যাগ নিতে হবে, তাই পিকনিক বাসে করেই যাবে তারা। বাড়িতে তাদের পর্যাপ্ত গাড়ি আছে, তাই এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই। নিভ্র বাসের সাথে ঠেস দিয়ে ফোন টিপছে। আসলে এটা সে দেখাতে চাচ্ছে। তার মনোযোগ বিন্দু মাত্র মোবাইলে নেই বললেই চলে। সে তার সামনে দাঁড়িয়ে থাকা কালো গ্রাউনের মেয়েটাকে দেখতে ব্যস্ত। সাফা হাত নাচিয়ে নাচিয়ে রাফার সাথে কথা বলছে, মাঝে মাঝে খিলখিল করে হাসছে। নিভ্র মুগ্ধ হয়ে সে হাসি দেখছে। অভ্রর সাথে তর্ক করছে মাঝে মাঝে সাফা। অভ্র তার প্রতি উত্তরে প্রতিবাদ তুলে না। নিভ্র এটা খেয়াল করে। অভ্র প্রতিবাদী ছেলে, তার সামনে ফাউল কথা বলে এত সহজে পার পাওয়া যায় না। সেখানে সাফা আজে বাজে যুক্তি দিচ্ছে। অভ্র মাথা হেলিয়ে মুচকি হেসে তা মেনে নিচ্ছে। ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছে ততটাও সহজ না নিভ্রর চোখে। সাফা একটু পরপর নিভ্রর দিকে তাকায়। নিভ্র খয়েরি শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট, হাতে কালো ফিতার ঘড়ি, এক হাতের ভাঁজে কালো ব্লেজার, সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে আছে, চোখে সানগ্লাস। সবাই এসে গেছে, শুধু আরিফ বাদে। নিভ্র আরিফের এমন কাজে প্রচণ্ড বিরক্ত। ছেলেটা টাইম মেনটেন একদমই করে না। সাফা অভ্রর সাথে তর্ক রেখে এবার ঝগড়া করা শুরু করেছে। ঝগড়ার মূল বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্ন। সাফার মতে অভ্র প্রশ্ন কঠিন করে। অভ্র এটা মানতে চাচ্ছে না। তার মতে সে ক্লাস টেস্টের প্রশ্ন তেমন কঠিন করে না, কিন্তু সাফা তো সাফাই, তার কথাই হবে। নিশান রাফার কানের কাছে ফিসফিস করে বলে, মেয়েটা সত্যি মিষ্টির দোকান। কিভাবে মিষ্টি মিষ্টি করে ঝগড়া করে, যে কেউ হারতে রাজি। যেমন নিভ্র ভাইয়া। নিশান অবাক হয়ে বলে, মানে? নিভ্র ভাইয়ের দিকে তাকাও।
দেখে মনে হচ্ছে সে ফোনের দিকে তাকিয়ে আছে। আসলে ব্যাপারটা তেমন না। মনে আছে আমাদের বাসায় তুমি যখন আসতে এমনটাই করতে? নিশান হেসে মাথা চুলকায়, ধীর পায়ে নিভ্রর পাশ ঘেঁষে দাঁড়ায়, তারপর বিড়বিড় করে বলে, কি রে, কি দেখোস? সাফারানিকে? নিভ্রর আনমনে বলা কথা নিশান হজম করে নেয়। রাফার দিকে তাকিয়ে বিশাল হাসি দেয়। নিভ্রর পিঠ চাপড়ে বলে, তোর প্রেমও তোর মতো ভয়ঙ্কর। নিভ্র ভরকে চায়, সোজা হয়ে কঠিন ভাব আনতে চায়, কিন্তু পারছে না। ধরা খেলে যা হয় আর কি। নিভ্র সবার শেষে গাড়িতে ওঠে। প্রথম সিট থেকে সে নিজের সিট খুঁজে, কিন্তু একটা সিটও খালি নেই। নিভ্র অবাক হয়। তার তো অভ্রর সাথে বাসার কথা ছিল, আর অভ্র কিনা আরিফের পাশে বসে পড়েছে। নিভ্র রাগে চোখে তাকায়। রাফা নিভ্রর হাত টেনে তার সিটে বসিয়ে দিয়ে সে আর এক সিটে বসে পড়ে। তারপর নিভ্রকে বলে, এই সিটি তোমার জন্য পারফেক্ট। নিভ্র পাশে না তাকিয়ে বলে, তুই নিশানের পাশে কি করছিস? উঠে আয়, আমি ওই সিটে যাই। তাই নাকি? কিন্তু আমি আমার জামাইয়ের সাথে বসবো, তুমি বলার কে? তুমি বরং। আর বলল না। চোখ ঘুরিয়ে তাকায় সে। নিভ্র রাফার দৃষ্টি অনুসরণ করে পাশে তাকিয়ে চোখ বড় করে। তার পাশে সাফা বসে আছে। এদিকে তার খেয়াল নেই, সে জানালা দিয়ে তাকিয়ে আছে। নিভ্র কিছুক্ষণ নিজের বোনের দিকে তাকিয়ে থাকে। রাফা গান ধরে, দিল চুরায়া তেরে, কিসনে ও সনম, তুনে ও তুনে। নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। রাফা একটু ভয় পেয়ে বলে, আরে তোমাকে কি বলছি নাকি? এটা তো গান একটা। আর নিভ্রনীলের দিল চুরি করা কি এতটাই সহজ নাকি? ইম্পসিবল। সাধারণ দিল নাকি এটা? নিভ্রনীল সাখাওয়াত চৌধুরীর দিল বলে কথা। বিশাল ব্যাপার। রাফার এমন কথায় সবাই হেসে ওঠে। নিভ্র পাশে তাকায়। সাফার তেমন খবর নাই। সে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে ব্যস্ত। তার পাশে কে বসেছে তার দিকেও তার খবর নেই। নিভ্রর রাগ হচ্ছে। যেখানে সবাই তার কাছে পাত্তা পেতে চায়, আর এই মেয়ে তাকেই দেয় না। আশ্চর্যকর। নিভ্র রেগে সাফার কান থেকে ইয়ারফোন টেনে খুলে দেয়। সাফা ভূত দেখার মতো চমকায়, তারপর বলে, আপনি আমার পাশে কি করছেন? বাসের সিটে বসা ছাড়া কিছু করা যায় না। বাসের সিটে বসা ছাড়া কিছু করা যায় না, তাই বসে আছে। আর চিৎকার করছো কেন? কানের পর্দা ফাটানোর ইচ্ছে আছে মনে হয়। সাফা চোখ ছোট করে তাকিয়ে নিভ্রর হাত থেকে ইয়ারফোনটা নিয়ে ছোট করে বলে। সরি। কিছুক্ষণের মাঝে গাড়ি চলা শুরু করে। সাফা মাথা কাত করে জানালার পাশে, চোখ তার জানালার বাহিরে। একবারও সে নিভ্রর সাথে কথা বলছে না। নিভ্র বেশ অবাক। সে তো জানে না সাফা গাড়িতে উঠলে কথা বলে না, বিশেষ করে বাসে। নিভ্র কথা বলতে চায়, কিন্তু কি বলে শুরু করবে তার জানা নেই। সেভাবে কখনো দুজনের মাঝে কথা শুরু হয়নি, তাই নিভ্র থেমে যায়। নিভ্রর মনে হচ্ছে তাকে সাফা ইগনোর করছে। ব্যাপারটা তেমন না, বোঝার ভুল মাত্র। বাসে নীরবতা চলছে, কেউ তেমন কথা বলছে না। সিনিয়র সিটিজেনদের সাথে থাকলে এমনই হয়, আর সবাই যে যার সিটে নিজের কাজে ব্যস্ত। রাফা নিশানের সাথে কথা বলছে, বাকিরা নিজেদের কাজে নিজেদের মতো ব্যস্ত। অনেক সময় চলে যায়, দুজনের একজনও কথা বলে না, চুপ করে বসে আছে যে যার জায়গায়। নিভ্র ফোন দেখছে। মাঝে মাঝে সাফা জানালার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাসের হালকা ঝাঁকুনিতে সাফার ঘুম হালকা হয়ে আসে। সে আবার ঘুমে ঢলে পড়ে। জানালার কাচের সাথে সাফা মাথা রেখেছে, তাই মাঝে মাঝে ব্যথা পাচ্ছে। বিরক্তি নিয়ে মুখ কিঞ্চিত কুঁচকে আসে তার। নিভ্র ব্যাপারটা বুঝতে পারে, সাথে অবাক হয় সাফার ঘুম দেখে। এত অল্প সময়ে সে ঘুমিয়ে পড়েছে। গাড়ি মোড় ঘুরিয়ে দেয়। সাফা আবার ঝাঁকি খায়। নিভ্র এবার এক হাতে সাফাকে টেনে নিজের কাঁধে সাফার মাথা রাখে। নিভ্র ঘাড় ঘুরিয়ে সাফার দিকে তাকায়। ছোট ছোট চুলগুলো উড়ে এসে সাফার মুখে পড়ছে। নিভ্র কিছুক্ষণ চুলে মোড়ানো সাফার মুখ দেখে, তারপর ডান হাতের আঙ্গুল দিয়ে অল্প অল্প করে চুলগুলো সরিয়ে দেয়। সাফার ঘুমান্ত মুখ ভেসে ওঠে নিভ্রর সবুজ চোখে। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সে। ডান পাশের হাতের একটা আঙ্গুল দিয়ে গালের এক পাশের কিছু চুল কানে গুঁজে দেয়। মনে মনে বলে, সাফা কি সত্যি ভয়ঙ্কর রূপের অধিকারী, নাকি শুধু তার চোখে এই আশ্চর্য রূপ ধরা খায়? যদি এমন হয় তবে সে চায় সারা জীবন শুধু তার চোখে এই আশ্চর্য রূপ দেখুক, আর কেউ না। সাফার কানের কাছে বিড়বিড় করে নিভ্র বলে, সীমাতের বাইরে রূপ তোমার, অসাধারণ ব্যক্তিত্বের নারী তুমি।
পাগলিমের ভাব সম্প্রসার তুমি, এক চাঞ্চল্যতে ভরা মন তোমার, পাগলি একটা। প্রেমে পড়লে কিভাবে? নিশানের এমন প্রশ্নে নীব্র বিভ্রান্ত হয়। সে ভাবে তার প্রেমে পড়ার ব্যাপার নিশান ধরে ফেললো কিভাবে। কিছুক্ষণ চুপ থেকে কয়েক সেকেন্ড ভাবে, তারপর নিশানের দিকে তাকায়। নিশান আগ্রহের সাথে তাকিয়ে আছে। নীব্র বলল, হুট করেই পড়া। নিশানের মুখ দেখে এখন মনে হচ্ছে তার নীব্রর মাথা ফাটাতে ইচ্ছে করছে। বিরক্তির সাথে সে জিজ্ঞাসা করে, প্রেমে মানুষ বলে কয়ে পড়ে না, হুট করেই পড়ে। আমিও পড়েছি, টানা 5 বছর প্রেম করেছি, তাই অভিজ্ঞতা বেশি, বুঝলি? এবার শুরু থেকে বল, আমরা প্রেমে পড়া আর নিভ্র নীল প্রেমে পড়া ব্যাপারটা এক না, তাই নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু আছে। নীব্র চোখ ছোট করে, মুখে গম্ভীর ভাব টেনে একটু সন্দেহের চোখে নিশানের দিকে তাকিয়ে বলল, 5 বছর প্রেম মানে? তুই 5 বছর আমার বোনের সাথে প্রেম করলি আর আমরা জানি না? তাহলে এটা ছিল তোর আমাদের বাসায় আসার মূল কারণ? নিশান এবার জিভ কামড়ায়, মেয়ে যাওয়া সুরে বলে, দেখ ভাই, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর পিছনের কথা টানছিস কেন? কয়েকদিন পরে মামা হবি, মামা ভাতিজাকে একসাথে না হয় আমার লাভ স্টোরি শোনাবো। তোরটা বল না, আমার পিছনে পড়ার টাইম আর নেই। ভুলে গেলি নাকি প্রথম যেদিন জানতে পারলি কয়টা খুশি দিয়েছিলি? তুই তো দিলি সাথে অপর ভাইয়াও। ভেবেছিলাম তোকে বোনের প্রেমে ফেলে তা উসুল করে নিব, তার হলো কই? তুইও প্রেমে পড়লি, সাথে আমার হাদারাম বোনও। নিশানের এমন খোঁচা মারা কথা শুনে নিতা পেছন থেকে চেঁচিয়ে ওঠে। ভাই, তুই আবার শুরু করলি? নীব্র মাথা কাত করে গড়িয়ে আসতে কথা বলতে ইশারা করে। সবাই মুস্কি হাসে, হালকা কেসে ওঠে। কত কি আর, ব্যাপারটাই সবাই মুগ্ধ। পেছনের দিকে বয়স্ক কেউ বসেনি, তারা প্রায় নিজেদের নিয়ে ব্যস্ত। রাফা জানালার পাশে বসেছে, বাতাসে তার ঘুম পায় খুব, তাই ঘুমিয়ে পড়েছে নিশানের কাঁধে। নিশান নীব্রকে হাত দিয়ে গোতা দেয়। নীব্র একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। নিশান উৎসুক জনতার মতো প্রশ্ন করে, কিরে বল না। নিশানের সামনে সিটে আরিফ আর অভ্র বসেছে। আরিফ পেছনে ঘুরে হাঁটু বাজে ভর দিয়ে সিটের উপর দাঁড়ায়। নিশানের দিকে তাকিয়ে দাঁত বের করে বলে, বাড়ি খেয়ে? নিশান ভারী অবাক হয়, চোখ গোল করে আরিফকে প্রশ্ন করে, বাড়ি খেয়ে মানে কি? নিভ্র নীলকেও কে বাড়ি দিবে? এত সাহস নাকি যে বললেই হয়ে যাবে? আরিফ হালকা শব্দ করে হাসে। নীব্র চোখ রাঙিয়ে চুপ করতে বলে, কিন্তু আরিফের ভাবখানা এমন যে সে এখন নীব্রকে নিজের স্যার মানে না, নীব্রকে পাত্তাই দিল না। এমন একটা ভাব নিয়ে নিশাকে বলে, এত অবাক হয়ে লাভ নেই ভাই, এটাই সত্যি। কেউ নিভ্রনীলকে মারতে না পারলে কি হচ্ছে, সাফারান পেরেছে। আর রানীমনের এমন ভয়ঙ্কর কাজই ভয়ঙ্কর নিভ্রনীলকে প্রেমে পড়তে বাধ্য করেছে। ভাই শুনলে অবাক হবে, হকস্টিক দিয়ে বাড়ি দিয়েছে সাফা, তা করা সিকিউরিটির ভিড় ঠেলে। এতে সাফার একার দোষ না, নিভ্রনীলও আগে মেরেছে, তাই নিজেও খেয়েছে। কিন্তু স্যার, বাড়ি খেয়ে প্রেমে পড়া যায়? তাহলে তো মানুষ গুন্ডা পান্ডাতে প্রেমে হাবুডুবে খেত, তাই না? তা কেন খায় না? আরিফ আগ্রহের সাথে নীব্রর দিকে তাকিয়ে প্রশ্ন করে। অভ্র এবার ঘুরে এসে বলল, তার মানে তুই যে 7 দিন হসপিটালে ছিলি এর সম্পূর্ণ ক্রেডিট সাফার? নীব্র পড়েছে মহাবিপদে। সাফাকে সে বলেছে এই কথাগুলো কাউকে বলবে না, কিন্তু এই আরিফ সব বলে দিয়েছে। বাসে বসে আশেপাশের সব চোখ নীব্রর দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, যেন নীব্র ভাষণ দিবে আর তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। নীব্র ঘাবড়ায়, সাফার দিকে একবার তাকায়। সাফা নীব্রর বুকে গভীর ঘুমে মগ্ন। নীব্র আরিফের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তোমাকে সাফা ক্যাবলাকান্ত ডাকে, একদম ঠিক একটা নাম দিয়েছে। এবার সামনে ঘুরে বসো আর ফাউল কথা বাদ দাও। আরিফের মন ক্ষুণ্ণ হয়, দুঃখে তার মুখ মলিন হয়ে আসে। শেষে কিনা তার স্যারও তাকে এভাবে বলল। আরিফ তবুও দমেনি, নীব্রর দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার মাথা তো প্রেম নামক বস্তুর ব্যাপারে মোটা, তবে আপনি কিভাবে প্রেমের ব্যাপারটা বুঝলেন? নীব্র যেন আকাশ থেকে পড়ল। এই আরিফ তাকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করত, এখন তাকে এসব প্রশ্ন করছে। আরিফকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিশান অভ্র দুজনেই তাকে চোখ রাঙিয়ে দেয়। নীব্র পড়েছে মুশকিলে, সে কিভাবে বলবে? সে প্রেম নামক বিষয়ের সাথে নতুন পরিচিত। নীব্র দীর্ঘশ্বাস নেয়, অনেকক্ষণ তাকিয়ে থাকে তাদের দিকে, তারপর সাফার দিকে একবার তাকিয়ে হেসে বলে, প্রেম বলে কই আসে না, এটা তুই মাত্রই বললি।
প্রেম বলে কেউ আসে না, এটা তুই মাত্রই বলে নিশান। তবে প্রশ্ন করার মানে কি? আর যাকে আমার জন্য তৈরি করা হয়েছে, মানে যার সাথে ভাগ্য লেখা হয়েছে, তাকে দেখলে আমার মতের পরিবর্তন হবে, এটা অভ্র বলেছিল। তাহলে আর কি, দুজনের কথাই মিলে যাচ্ছে। আর তুমি আরিফ, মনে মনে কতবার দোয়া করতে নিভ্রনীলকে নেভাতে যাতে কেউ আসে। তোমার ওতে কষ্টের দেও আল্লাহ ফেরতে পারেনি, তাই পাঠিয়ে দিয়েছে। সব মিলে আমার জীবনকে এক রোদেলা দুপুরে হঠাৎ বৃষ্টি হয়ে কেউ ভিজিয়ে দিয়েছে। আমার মনের অগোচরে হয়েছে সবটা, তাই বেশি কিছু জানি না, শুধু ভিজেছি জানি। সবাই এবার চুপ করে গেল। মুগ্ধ হয়ে মনোযোগী ভাব নিয়ে সবাই শুনল। নিভ্রের মুখে এতটা অনুভূতি মিশ্রিত কথা কেউ আশা করেনি, ভাবতে পারছে না কেউ। নিভ্রের মতো তিতা করল্লার মতো ভাসী মানুষও প্রেমে পড়ে, এত সুন্দর করে কথা বলতে পারে। সবাই একটু অবাক, তাই নিজেদের মতো ভাবনায় ব্যস্ত। নিভ্র সাফার দিকে তাকায়। সাফার চুলগুলো প্রচণ্ড খারাপ। কিছুক্ষণ পর পর তার মুখে এসে পড়ে। ব্যাপারটা নিভ্রর মোটেও পছন্দ হচ্ছে না। সে সরিয়ে দিচ্ছে বারবার। নিভ্র থেমে কিছুক্ষণ সাফার মুখখানির দিকে তাকিয়ে থাকে। রাত হয়ে এসেছে। রাস্তার ধারের লাইটগুলোর আলোতে আবছা আবছা সাফার চেহারা দেখা যাচ্ছে। নিভ্র চোখ মনে হয় এতেই তৃপ্ত। তার কাছে সাফা থাকলেই হলো। নিভ্র নিজের অজান্তেই সাফার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে আনে। মনে মনে ভাবে, দাদাজানের দেওয়া ভালোবাসার ব্যাখ্যা। তাকে হাজারবার ধন্যবাদ দেওয়া হয়ে গেছে মনে মনে। ভাগ্যিস সেদিন তাকে দাদাজান ওভাবে বুঝিয়েছিল, তা না হলে সত্যি সে এই ব্যাপারে মাথা মোটা। নিভ্রর হুট করেই নিজেকে প্রেমিক প্রেমিক লাগতে শুরু করে। মনে মনে ঠিক করে সিলেটের প্রকৃতির ভিড়ে সাফাকে মনের কথা বলবে। একটা ছক আঁকে নিভ্র। সিলেট গিয়েই একটা প্ল্যানিং করবে। নিভ্র সাফার মুখের দিকে আর একবার তাকিয়ে মনে মনে ভাবে, কেউ একজন বলেছে মানুষের সৌন্দর্য প্রকাশিত হয় ঘুমের মাঝে। ঘুমান্ত যে ব্যক্তি অধিক সুন্দর সেই প্রকৃত সুন্দর। কথাটা সত্য। নিভ্র সাফার মাথা নিচের এক হাতে চেপে বুকে ধরে, আর এক হাতে কোমর জড়িয়ে সিটের পেছনে হেলান দিয়ে চোখ বুঝে মনে মনে ভালোবাসার প্রয়াস করে। প্রেম থেকে তাকে এখন ভালোবাসায় নাম লেখাতে হবে। প্রেমিক থেকে হতে হবে প্রিয়তম। প্রকাশের মাধ্যমে ভালোবাসা হয়, তা না হলে তা প্রেম হিসেবেই থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সাফার ঘুম ভাঙে। চোখ মেলার আগে সে নড়তে চায়, কিন্তু পারছে না। মনে হচ্ছে সে বন্দি। তার মনে হলো কেউ অতি যত্নে তাকে বন্দি করে রেখেছে। সাফা ভালো করে চোখ মেলতে যাচ্ছে। কয়েকবার পলক ফেলে ভালোভাবে তাকায়। চোখ দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে। দুটি হাত আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের মাঝে বন্দি করে রেখেছে তাকে। মাথায় শক্ত কিছু, তার মানে হাতের মালিক নিজের বুকে তাকে জড়িয়ে রেখেছে। সাফা ভরকে যায়। অবাক চাহনি দিয়ে মাথা চাড়া দিয়ে উপরে তাকিয়ে এই বুকের একমাত্র মালিকে দেখতে চায় সে, নিভ্র। সাফা বিস্ময়ের সাথে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। নিভ্র তাকে এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, ভাবতে পারছে না সে। নিভ্র সিটের পেছনে মাথা রেখে ঘুমোচ্ছে। তার সামনের লম্বাটে চুল তার কপাল ছুঁয়ে একটা চোখের উপর পড়েছে। দুই জোড়া লাল ঠোঁট হালকা আলাদা হয়ে আছে, আর নিজের শরীর দিয়ে সাফাকে আঁকড়ে ধরে আছে পরম আবেশে। গাড়ি থেকে নেমে আসে। আশেপাশের কেউ নেই। বাহিরে হোটেলের বাতি চলছে, যা দিয়ে নিভ্রর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সাফা হকচকে ওঠে। মুহূর্তেই চোখ ভালো করে খুলে মাথা আর উঁচিয়ে নিভ্রকে দেখে সে। নিভ্রর এক হাত তার কোমরে বুঝতে পেরেই তার পুরো শরীর বরফের মতো জমে গেছে। শরীর ঠান্ডা হয়ে আসে ভয়ঙ্করভাবে। সাফার সারা শরীর কাঁপুনি দেয়। হৃৎপিণ্ড নামক যন্ত্র দ্রুত থেকে দ্রুত গতিতে চলে। নিঃশ্বাস আটকে আসে। দম নিতে কষ্ট হয়। মাঝে মাঝে শ্বাসনালী দ্রুত চলে। সে ভাবতে পারছে না নিভ্র তাকে এভাবে জড়িয়ে রাখতে পারে। আর সবাই কই গেল। সাফার নিজেকে কেমন পাগল মনে হচ্ছে। সব মনে হয় স্বপ্নের মতো। হয়তো এখনই মিউজিক বেজে উঠবে সিনেমার মতো। সাফা নিজেকে নিভ্রর এত কাছে দেখে শরীরে কম্পনের গতি বেড়েই চলেছে তার। হাত পা কাঁপছে। হৃৎপিণ্ডের তালে মনে হয় শরীরও শব্দ করে থরথর করে কাঁপছে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সাফার ভারী নিঃশ্বাসের তাপে নিভ্র হকচকিয়ে ওঠে। উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? খারাপ লাগছে নাকি ঠান্ডা লাগছে? বমি বমি লাগছে? নিভ্রর হাত আলগা হয়ে আসতে সাফা নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে। নিভ্র ব্যাপারটা এবার বুঝতে পেরেছে। হুট করে ঘুম ভাঙ্গায় সে নার্ভাস হয়ে পড়েছে, তাই এমন বিহেভ করেছে।
সাফার প্রচণ্ড লজ্জা লাগছে। এভাবে একটা ছেলের বুকে হোম লিখে পড়ে ঘুমানো ব্যাপারটা এদেশের মেয়ের কাছে আলাদা ব্যাপার। নিভ্র যতই তার পরিচিত খুব কাছের কেউ হোক, তবুও সে ছেলে। সাফা অস্বস্তিতে ভুগে, নিভ্র বুঝতে পারে, তাই বলে, সবাই খেতে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই যেতে পারেনি। তুমি কি এখন যাবে? সাফা চট করে নিভ্রর দিকে তাকায়। নিভ্র তার জন্য যায়নি কথাটা ভেবে তার মনে আলাদা অনুভূতিরা বাসা বাঁধে। কত কেয়ারিং, কত যত্নের সাথে তাকে জড়িয়েছিল, আর কত আবেশে ছিল সে। মনে হচ্ছিল সে নিজের রুমে সম্পূর্ণ নিরাপদে ঘুমিয়েছিল। কত নিরাপদ সে নিভ্রর বুকে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র বলে। চলো খেতে। সাফা নিজেকে সামলায়, একটু থামে, থেমে থেমে বলে, না, এখন খাবো না। আমি গাড়িতে উঠলে তেমন কিছু খাই না। আপনি যেতে পারেন চাইলে। নিভ্র চট করে বলে ওঠে, পাগল নাকি? তোমাকে একা রেখে যাবো কেন? আমিও যাবো না। আবার খাবার নিয়ে আসবে, তখন খেয়ে নেবো দুজনে একসাথে। নাও পানি খাও। নিভ্র নিজের পেছনের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয় সাফার দিকে। সাফা নতজন হয়ে বোতল হাতে নেয়। ঢাকনা খুলতে দেরি, ডকডক করে পানির বোতল শেষ করতে দেরি হলো না। সাফা এক নিমেষে পানি শেষ করে ফেলে। নিভ্র মুচকি হাসে, বুঝতে পারে সাফা ভয় পেয়েছে। দিনকাল এমন হয়েছে, নিজের আপন মানুষকেই মেয়েরা বিশ্বাস করতে পারে না। মেয়েদের জন্য পৃথিবীময় অনিরাপত্তা বিরাজ করে। নিভ্রের ভালো লাগলো সাফার ভয় পাওয়া, এটাই উচিত ছিল। উচিত কিছু না হলে অস্বাভাবিক মনে হয়। নিভ্র সাফাকে সহজ করতে চায়, তাই সিটের সাথে হেলে শুয়ে নিজের হাত পেছনে দিয়ে বলে, এত ঘুম কিভাবে কেউ দিতে পারে? আল্লাহ, আমার জীবনের ভয়ঙ্কর ঘুমই মানুষ তুমি। সাফার ভয় কাটে, ঢোক গুলে কয়েকটা। পরিবেশ হালকা মনে হয়, ভারী ভাব নেই। সাফা নিভ্রের মুখ পানে তাকিয়ে জবাবে বলে, এভাবে বলেন কেন? কতই আর ঘুমিয়েছি? মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা। নিভ্র অবাক হওয়ার ভান করে সাফার দ্বীপকে মুখ করে বলল, 1-2 ঘন্টা? মহারানী, আপনি টানা 5 ঘন্টার মরার মতো ঘুমিয়েছিলেন। আমি ভাবতেই পারিনি এতটাও কেউ ঘুমাতে পারে। আমার এই ছোট লাইফে এত বড় অভিজ্ঞতা। তো কি হয়েছে? আমি কি 24 ঘন্টা ঘুমিয়েছি নাকি? আর বাসে উঠলে আমার ঘুম পায়, তা না হলে বমি হয়। তাই ঘুমিয়ে কাটিয়ে দিই আমি সময়টা। মাত্র 5 ঘন্টা ঘুম দেখে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে? নিভ্র ভুরু কুচকে তাকায় সাফার দিকে। এই নারী নিঃসন্দেহে ভয়ঙ্কর নারী। মরার মতো ঘুমিয়ে বলে কি না মাত্র। নিভ্র হা করে মুখে বলল, এটা মাত্র? তোমার তুলনা নেই, সব তুলনার ঊর্ধ্বে তুমি।